স্বাগতম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন 12.5 লাখের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে 10,55,000-এর বেশি, আর আলিম পরীক্ষার্থী আছে 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর মতো। এবছর দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য বলছে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 81,882 জন। সকালে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। ঢাকা ছাড়াও দেশের বাকি 8টি বোর্ডেও চলছে এইচএসসি পরীক্ষা। মাস্ক পরা সহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রশ্নপত্র রোধ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করতে সাধারণের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8টি জেলার 1,07,768 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। 664টি কলেজের শিক্ষার্থীরা 213টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়া যশোর, বরিশাল, কুমিল্লা সহ সবকটি শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা পুলিশ তদন্ত করছে সেগুলোর জামিনের বিষয়ে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক বিশেষ সংলাপে তিনি কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএর এই আয়োজনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সেলফ সেন্সরশিপ নিয়ে সমালোচনা করেন বক্তারা। মিডিয়া হাউসের মালিকরা তাদের অন্যান্য ব্যবসার সহযোগী হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করে অভিযোগ করে তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষায় প্রেস কাউন্সিল ও সাংবাদিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। খুনের মামলায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা ও মব সন্ত্রাস নিয়েও উদ্বেগ জানান তারা। আপনার মামলা কি ফরমাল চার্জশিট হয়েছে নাকি পুলিশি তদন্তে রয়েছে? যদি পুলিশি তদন্তে থাকে তাহলে এটা আইন মন্ত্রণালয় করার কিছু নাই। আর আমরা যে নতুন আইন পাশ করেছি সেই আইনের মাধ্যমে অলরেডি যেই মামলাগুলো তদন্তাধীন আছে বা বিচারাধীন আছে, যেগুলি আমরা হয়তো ভুলে বা কোনো একটা বিচ্যুতির কারণে আমরা যেগুলি উইথড্র করতে পারিনি, অলরেডি সেগুলি রহিত হয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বরগুনা জেলায় বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 81 জন। কুমিল্লায় হটস্পট খ্যাত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, গেল 24 ঘন্টায় সরকারি হিসাবে 5 জন এবং বেসরকারি হিসাব অনুযায়ী আরও 40 জন নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছেন। যশোর আক্রান্তদের মধ্যে 250 শয্যা জেনারেল হাসপাতালে 3 জন, অভয়নগরে 6 জন, বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন করে ভর্তি হয়েছেন। মানিকগঞ্জ হিলিতে নতুন করে বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম, বরিশাল ও মানিকগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। হচ্ছেন একদম যাদের অবস্থা ঠিক জটিল পর্যায়ে রয়েছে তারাই ভর্তি, বাকিরা কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন থেকে। সেক্ষেত্রে যে চিত্রটা হাসপাতালে দেখা যাচ্ছে, মূলত ডেঙ্গু রোগীর সংখ্যা তার কয়েক গুণ বেশি। এবং যেটি তারা বলছেন যে নগরী থেকে এইবার যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন উপজেলা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছেন, তার মানে উপজেলাগুলোতে বেশি শনাক্ত হচ্ছেন। সেই জন্য বিভিন্ন উপজেলাগুলোতে জরুরিভাবে ডেঙ্গুর প্রতিরোধে ডেঙ্গুবাহী যে মশা সেগুলো নির্মূলে
উদ্যোগ নেওয়ার কথা বলছেন চিকিৎসক। এবং সেই সাথে যেটি জানিয়ে রাখি যে ঠিক শিশুরা কিন্তু বেশ ভালো পরিমাণে আক্রান্ত হচ্ছেন, অনেকটা সংখ্যায়। ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় রোগের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক রোগের চেয়ে। বরিশাল এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মশা নিধন করা হয়, সেই ফগার মেশিনে ধোয়া এবং স্প্রে দিয়ে যে মশা নিধন কার্যক্রম চালানো হয় তা মশা বৃদ্ধির তুলনায় খুবই সামান্য বলে মনে করেন সিটি কর্পোরেশনবাসী। এবং এই মশা নিধন কার্যক্রম যদি বারবার এবং বেশি করে কার্যক্রম চালানো হয় তাহলে মশা নিধন কিছুটা কমার সম্ভাবনা থাকবে বলে মনে করেন সচেতন মহলে। এখনও ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড খোলা সম্ভব হয়নি, তবে তারা দ্রুতই এই আলাদা ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড খুলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই হাসপাতালগুলোতে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে যে বিশেষ করে যে সচেতনতার একটা অভাব রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত জেলায় কখনো কোথাও আমরা এই মানুষদের সচেতন করার জন্য তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গাতেই। খাগড়াছড়িতে আবারও পুশিনের ঘটনা ঘটেছে। ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 9 জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দিয়েছে ভারত। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন ঠেলে পাঠানোর মধ্যে নারী ও শিশু রয়েছে, তবে কিভাবে তাদের পুশিন করেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতের শ্রমিক হিসেবে কাজ করত বলে জানা গেছে। পুশিন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত 154 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। এর আগে গতকাল পঞ্চগড়ে তেঁতুলিয়া ও সদর উপজেলার 3 সীমান্ত দিয়ে মোট 18 জনকে পুশিন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী একটি বাড়ি থেকে মাদক জব্দ করেছে যৌথ বাহিনী। এর সাথে জড়িত সন্দেহে 3 ভাই বোন সহ গ্রেফতার করা হয়েছে 5 জনকে। গতকাল উপজেলার সেনারবাদী গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সেখানে 3,500 পিস ইয়াবা, 600 পিস ট্যাপানল এবং নগদ 21,000 টাকা সহ 32টি মোবাইল ফোন ও 2টি ল্যাপটপ জব্দ করা হয়। আটক করা হয় 3 ভাই বোন মোর্শেদ মিয়া, ইদন মিয়া ও আইমন আক্তারকে। একই সাথে জনি মিয়া ও স্বপ্না বেগমকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে পালিয়ে যাওয়া কুলু মিয়াকে আসামি করা হয় মামলার। টানা 5 দিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি। গেল 24 ঘন্টায় জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি 44 সেন্টিমিটার বেড়েছে, তবে এখনও পানি বিপদ সীমার নিচ দিয়ে বইছে। এদিকে পানি বাড়ায় বাঁধের আশেপাশে এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহে আলোচনায় বসে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সংশয়ের কথাও স্বীকার করেন তিনি। বলেন এ বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। এদিকে দীর্ঘ কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো 2035 সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট 5% পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।